ভারতে এখন কি ঘটছে যে সত্য কেউ বলতে সাহস পাচ্ছে না। একটা 15 বছরের মেয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলছে, আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, আমি খুব বাজে কথা বলেছি, এটা আমার প্রথম এবং শেষ ভুল। এই দৃশ্যটা দেখলে মনে হবে হয়তো কোনো ভয়ঙ্কর অপরাধ করেছে সে, কিন্তু জানলে অবাক হবেন তার অপরাধ ছিল একটি প্রতিবাদ সমাবেশে গিয়ে সরকারের বিরুদ্ধে কিছু কটু কথা বলা। আর এই একটি ঘটনাকে কেন্দ্র করে এখন ভারতে যা ঘটে চলছে সেটা শুনলে আপনার মনে প্রশ্ন জাগবে, এটা কি আসলেই গণতন্ত্র নাকি অন্য কিছু। আর ঠিক একই সময়ে প্রতিবেশী নেপালে এমন কিছু ঘটেছে যেটা জানলে আপনার গা শিউরে উঠবে। কিন্তু সেটা বলার আগে ভারতের গল্পটা শেষ করি। জায়গাটা দিল্লির যন্তর মন্তর। তারিখটা ছিল জুলাইয়ের 20 তারিখ। সেদিন হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। তাদের দাবি ছিল সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে। প্রতিবাদ হলেও, স্লোগান হলেও, উত্তেজনাও ছিল। আর সেই উত্তেজনার মধ্যে কিছু তরুণ প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অত্যন্ত কড়া ভাষা ব্যবহার করলেন, গালাগালি দিলেন, এমনকি তার প্রয়াত মাকেও টেনে আনা হলো সেই ভাষায়। এটা কি সভ্য আচরণ ছিল? নিশ্চয়ই না। কোনো সুস্থ সমাজে এই ভাষা গ্রহণযোগ্য নয়। কিন্তু এরপরে যা ঘটলো সেটা কি গ্রহণযোগ্য? প্রধানমন্ত্রী মোদী একটি ভিডিও প্রকাশ করলেন যেখানে তিনি বললেন, বাচ্চারা ভুল করে, বাচ্চাদের শুধরানোর সুযোগ দেওয়া উচিত, আমি ক্ষমা করে দিলাম। কথাটা সুন্দর, ক্ষমা করাটা মহত্বের লক্ষণ, কিন্তু ক্ষমার ঘোষণা আর বাস্তবতার মধ্যে যে ফারাকটা তৈরি হলো সেটাই আসলে এখানে দ্বিচারিতার মূল চেহারাটা বেরিয়ে আসে। একজন 15 বছরের মেয়ে উত্তেজনার মুহূর্তে অশালীন কথা বলেছে, তার বিরুদ্ধে এফআইআর, কিন্তু যারা সেই মেয়েকে ধর্ষণের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে নীরবতা। প্রধানমন্ত্রী ভিডিওতে বলেছেন, মেয়েরা এভাবে গালি দিতে পারে কিভাবে, কিন্তু মেয়েদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে সেটা নিয়ে একটি শব্দও তার মুখ থেকে বের হচ্ছে না। সেই 15 বছরের মেয়েটির কথা একটু শুনুন। রুচিকা সিং নামের এই কিশোরী একটি ক্ষমা চাওয়ার ভিডিও প্রকাশ করেছে। সে বলছে সে তার বন্ধুদের সাথে গিয়েছিল, সেখানে উত্তেজনার মুহূর্তে অন্যদের প্ররোচনায় সে কিছু কথা বলেছে যা তার বলা উচিত হয়নি। সে বলেছে এটা তার প্রথম এবং শেষ ভুল। তার চোখে পানি, তার গলা কাঁপছে। 15 বছরের একটা শিশু ক্যামেরার সামনে দাঁড়িয়ে সারা দেশের কাছে ক্ষমা চাইছে। আর এই ক্ষমা কি স্বতঃস্ফূর্ত নাকি চাপের মুখে? যখন তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়ে গেছে, যখন তার পরিবারের উপর চাপ আসছে, যখন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ঘৃণ্য মন্তব্য চলছে, তখন একটি শিশুর ক্ষমা চাওয়াকে কি সত্যিই ক্ষমা চাওয়া বলা যায়, নাকি এটাকে বলা উচিত ভয়ে আত্মসমর্পণ? এদিকে বিশিষ্ট অধ্যাপক মুকেশ কুমার তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন একটি অত্যন্ত তীক্ষ্ণ প্রশ্ন। তিনি জিজ্ঞেস করেছেন, মোদী এবং অমিত শাহ কি আন্দোলনকারীদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছেন? তার বিশ্লেষণ অনুযায়ী চারদিক থেকে ঘেরাও হয়ে পড়া ক্ষমতাসীনরা আন্দোলনকারীদের দমন করার জন্য পরিকল্পিত অভিযান শুরু করেছে। উদ্দেশ্য একটাই, ভবিষ্যতে যে কোনো আন্দোলনের বীজ অঙ্কুরেই মেরে ফেলা, যাতে কেউ আর রাস্তায় নামার সাহস না পায়। আর এই প্রসঙ্গেই উঠে আসে ভারতের সংসদের একটি তথ্য। ভারতীয় সংসদে 100-রও বেশি বিজেপি সদস্য রয়েছে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। তাদের কি পুলিশ সংসদ থেকে তুলে নিয়ে গেছে? তাদের বিরুদ্ধে কি এই ধরনের অভিযান চলছে? তাহলে একজন 15 বছরের মেয়ে যে আবেগের বশে কিছু কথা বলছে তার বিরুদ্ধে কেন এই নিষ্ঠুরতা? আর এখানে আরেকটি প্রশ্ন উঠে আসে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন সংসদে আসছেন না? পুরো বিরোধী দল জানতে চাইছে গৃহমন্ত্রী কেন সংসদে এসে জবাব দিচ্ছেন না। কিন্তু মিডিয়া, ভারতের মূলধারার মিডিয়া কি এই প্রশ্ন অমিত শাহকে করেছে? না, তারা এই প্রশ্ন করছে রাহুল গান্ধীকে। সংসদ থেকে বের হওয়ার সময় রাহুল গান্ধীকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, আহত পুলিশ সদস্যদের পরিবার প্রেস কনফারেন্স করেছে, আপনার কি বলার আছে? রাহুল কিছু বললেন না, আর সেটা নিয়ে হইচই শুরু হয়ে গেল। কিন্তু একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সঠিক প্রশ্নটাই করেছেন। জনতা আহত হলেও রাহুল গান্ধীকে জবাব দিতে হবে, পুলিশ আহত হলেও রাহুল গান্ধীকে জবাব দিতে হবে। তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি করছেন? আর এই পুরো পরিস্থিতিতে মোদির নিজেরই একটি পুরনো বক্তব্য ভাইরাল হয়ে গেছে, যেটা পরিস্থিতিকে আরো বিব্রতকর করে তুলেছে। 2011 সালে মোদি নিজেই বলেছিলেন 2050 সালে কি হবে সেটা নিয়ে স্বপ্ন দেখানোর দরকার নেই, কারণ ততদিনে আমরা কোথায় থাকবো কে জানে। এই চোখেই স্বপ্ন পূরণ হতে দেখতে চাই। আর এখন 2026 সালে এসে তিনি নিজেই 2047 সালের উন্নত ভারতের স্বপ্ন দেখাচ্ছেন। যখন কেউ প্রশ্ন করে 2047 অনেক দূর, তখন তিনি বলেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। অথচ 2011 সালে তিনি নিজেই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে উপহাস করেছিলেন। সময় নিজেকে পুনরাবৃত্তি করে, কিন্তু কখনো কখনো সেই পুনরাবৃত্তি হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী সমালোচনা। এবার চলুন সীমান্তের ওপারে। নেপালে এমন কিছু ঘটেছে যেটা দেখলে বোঝা যায় সাম্প্রদায়িক বিষবাষ্প কিভাবে একটি দেশের সীমানা ছাড়িয়ে আরেকটি দেশে ছড়িয়ে পড়তে পারে। নেপালের সুনসরি জেলার
কাওয়ার যাত্রার সময় ডিজে বাজানোকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়, কিন্তু সেই ছোট বিরোধ দ্রুত সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। উগ্র জনতা মুসলমানদের ঘরবাড়িতে আগুন লাগায়, ঝুপড়ি পুড়িয়ে দেওয়া হয়, মসজিদে হামলা চালানো হয়, ভেতরের পবিত্র কোরআন পুড়িয়ে দেওয়া হয়, মসজিদের উপর গেরুয়া পতাকা উড়ানো হয়। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি ছিল যখন একটি মুসলিম পরিবারকে পথের মধ্যে থামানো হলো। একটি ছোট শিশু সামনে বসে আছে, পেছনে তার মা। তাদের বাধ্য করা হলো জয় শ্রীরাম বলতে। যখন তারা বলতে অস্বীকার করলো, তাদের নির্মমভাবে মারধর করা হলো। শিশুটি কাঁদছে, চিৎকার করছে, কিন্তু কেউ থামছে না। এই দৃশ্য দেখলে মানুষের ভেতরের মানবতা প্রশ্ন করে, এটা কি কোনো ধর্মের শিক্ষা, কোনো সভ্যতার নিদর্শন, নাকি খাঁটি বর্বরতা? নেপালে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে একাধিক জেলায়। একাধিক মানুষ নিহত হয়েছে, অসংখ্য মানুষ আহত। নেপাল সরকার শান্তির আবেদন করেছে, কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নেপালের মতো একটি দেশে এই ধরনের সাম্প্রদায়িক সহিংসতা কোথা থেকে এলো? নেপাল তো ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তাহলে এই বীজ কি সীমান্তের ওপার থেকে এসেছে? এই উগ্রতার বীজ কি প্রতিবেশী দেশের একটি নির্দিষ্ট মতাদর্শ থেকে রোপিত হয়েছে? আর ভারতের নিজের ভেতরেও কিন্তু সব ঠিক চলছে না। বিজেপির ওই একজন বিধায়ক যোগেশ বর্মা লখিমপুরে খিরিতে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে কোটি কোটি টাকার নালা নির্মাণ প্রকল্পে দুর্নীতি হচ্ছে, মাটি দিয়ে দেয়াল ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। জনগণের টাকা লুট হচ্ছে। আর এই অভিযোগ কোনো বিরোধী দলের নেতার নয়, বিজেপিরই একজন বিধায়কের। লখনৌ, গোরখপুর সহ ৭৫টি জেলায় এই ধরনের দুর্নীতির গভীর ছাপ রয়েছে বলে তিনি দাবি করেছেন। যখন নিজের দলের বিধায়কই এই কথা বলছেন, তখন বাস্তবতাটা কতটা ভয়াবহ সেটা সহজেই অনুমান করা যায়। পুরো ছবিটা একটু দূর থেকে দেখুন। একটি দেশ যেখানে ছাত্ররা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু যারা তাদের ধর্ষণের হুমকি দেয় তারা মুক্ত থাকে। যেখানে প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে ক্ষমা ঘোষণা করেন, কিন্তু পেছনে তার প্রশাসন প্রতিশোধের অভিযান চালায়। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আসেন না, কিন্তু বিরোধী দলের নেতাকে মিডিয়া জিজ্ঞেস করে, আপনি কেন চুপ? যেখানে নিজের দলের বিধায়কই দুর্নীতির কথা বলছেন, কিন্তু সেই খবর মূলধারার মিডিয়ায় আসে না। আর সীমান্তের ওপরে সেই একই মতাদর্শের বিষ ছড়িয়ে পড়ছে, নিরীহ মানুষের ঘর পুড়ছে, শিশুরা কাঁদছে। তাহলে এই গণতন্ত্রের সংজ্ঞাটা আসলে কি? যেখানে ক্ষমা শুধু ক্যামেরার জন্য আর শাস্তি চলে পর্দার আড়ালে, যেখানে প্রতিবাদ করাটাই অপরাধ কিন্তু হুমকি দেওয়াটা অধিকার। আপনার কি মনে হয়, এটাকে কি গণতন্ত্র বলা যায়, নাকি গণতন্ত্রের ছদ্মবেশে অন্য কিছু চলছে? কমেন্টে জানান আপনার মতামত। আর এই ধরনের অসহজ সত্যগুলো যদি আরো মানুষের কাছে পৌঁছানো দরকার বলে মনে করেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।